আজকের গল্পটি খুবই সেনসিটিভ বিষয়ের উপর বানানো হয়েছে, তাই নিজের ঝুঁকিতে দেখবেন। আর সেনসিটিভ মানুষ যারা আপনারা শুরুতে স্কিপ করে চলে যান। ঘটনাটি 2018 সালে আমেরিকার একটি স্টেটে ঘটেছিল, যেটার কাহিনী ভিকটিম এলিসা প্লাডিল নিজেই আমাদের শোনাবে। তো গল্পের শুরুতে ভিকটিম এলিসা প্লাডিল এক ডিটেকটিভের সাথে দেখা করছিল। শুরুতেই সে বলছিল, স্টিফেন যদি জানতে পারে আমি তোমার সাথে দেখা করছি তাহলে সে আমাকে মেরেই ফেলবে। এটা শুনে ডিটেকটিভটাকে জিজ্ঞেস করে, তাহলে তুমি এমন মানুষকে ভালোবাসলে কেন? এলিসা তখন বলে, তখন আমার বয়স ছিল মাত্র 15 আর স্টিফেনের বয়স ছিল 21। সে আমাকে কথার জালে এমনই ফাঁসিয়েছিল, আমি দিনরাত তার সাথে কথা বলতাম। সে বলতো আমি এই দুনিয়ার সবচেয়ে সুন্দরী আর ওয়ান্ডারফুল একটা মেয়ে। কিন্তু আমার মা বাবা যখন জানতে পারলো আমি এই বয়সে প্রেম করছি, তখন তারা আমাকে অনেক বকাঝকা করলো আর আমার কাছ থেকে ফোন কেড়ে নিল। কথা বলতে না পারাতে আমি আর স্টিভেন দুজনে পাগলের মতো হয়ে গিয়েছিলাম। পরের দিন স্টিভেন আমাকে নিয়ে পালিয়ে আসলো, কিন্তু আমি তখন বুঝতে পারিনি মা বাবা যা করছিল আমার ভালোর জন্যই করছিল। আমি স্টিভেনের আসল রূপ বুঝতে পারলাম আমাদের বেবি হওয়ার পর। সে কোনো কাজ করতো না। আমি যখনই তাকে চাকরি খুঁজতে বলতাম তখনই সে আমার সাথে ঝগড়া শুরু করে দিত। সাথে বাচ্চার কান্নাও সে সহ্য করতে পারত না, তাই সে তাকে কান্না করলেই ফ্রিজে ভরে দিত। আমি বুঝলাম এখানে থাকলে বাবুকে বাঁচাতে পারবো না, তাই সিদ্ধান্ত নিলাম আমরা এই বাবুকে দত্তক দিয়ে দিব। স্টিভেনও এই সিদ্ধান্তে রাজি ছিল। অনেক ভারাক্রান্ত মন নিয়ে আমরা আমাদের প্রথম বেবিকে দত্তক দিয়েছিলাম। এই ঘটনা 17 বছর কেটে গেল। এই 17 বছরে স্টিভেন কখনো কাজ খোঁজার দরকার আছে বলেও মনে করে নাই। আমি সারাদিন কাজ করে এসে যখন দেখি বাচ্চারা আমার চেয়ে তার বাবাকে বেশি ভালোবাসে, তখন নিজেরও একটি হিংসে হয়। কারণ তারা বাবাকে বাবা হিসেবে নয়, বরং তাদের বন্ধু হিসেবে দেখে। এলিসা তখন আবার স্টিভেনকে কাজ খুঁজতে বলে, কিন্তু স্টিভেন সেটা গায়েই লাগায় না। তাই এবার এলিসা বলে, অনেক হয়েছে, আমি আর পারবো না, আমি তোমার কাছ থেকে ডিভোর্স চাই। ডিভোর্সের কথা শুনতেই স্টিভেন নরম হয়ে যায় আর এটা ওটা বলে এলিসাকে ডিভোর্স না দেওয়ার জন্য কনভিন্স করতে থাকে। এইদিকে তাদের দত্তক দেওয়া মেয়ে কেটি অনেক বড় হয়ে গেছে। তার জন্মদিনের গিফট হিসেবে সে তার মা বাবার কাছে বলে সে তার বায়োলজিক্যাল মা বাবার সাথে দেখা করতে চায়। যেটা শোনার সাথে সাথে তার মা বাবার মন খারাপ হয়ে যায় আর তারা তাকে কনভিন্স করার চেষ্টা করে তার এখন তাদের সাথে দেখা করা ঠিক হবে না। কিন্তু কেটি জেদ ধরে থাকে, তাই তার বর্তমান মা বাবা রাজি হয়ে যায়। রাতে সে তার বায়োলজিক্যাল মা বাবাকে ইন্টারনেটে সার্চ করে বাবাকে মেসেজ দেয়। স্টিভেন তখন অনেক খুশি হয়ে এটা এলিসাকে জানায়, কিন্তু এলিসা এটা শুনে উল্টো দুঃখী হয়ে যায়। তাই স্টিভেন বলে, তোমার সমস্যা কি? আমাদের মেয়ে এতদিন পর আমাদের সাথে দেখা করতে চাচ্ছে আর তুমি একটু এক্সাইটেড না? এলিসা তখন বলে, সে আর তোমার মেয়ে না, তুমি কি ভুলে গেছো তুমি তার সাথে কি করেছিলে? কিন্তু স্টিভেন বলে, সে আর আগের মতো নেই, সে অনেক বদলে গেছে। এরপর সে এলিসাকে ব্রেকআপ না করার জন্য কনভিন্স করে ফেলে, কিন্তু এলিসা রাজি হচ্ছিল না। তাই সে এবার মেয়েদের কথা বলে তাকে ভাবতে বাধ্য করে। এলিসাও মেয়েদের কথা ভেবে অসহায় হয়ে রাজি হয়ে যায়। কয়েকদিন পরই কেটি তাদের সাথে দেখা করতে আসে। তার পালিত মা বাবা তাকে 2 সপ্তাহের জন্য রেখে চলে যায়। মা বাবার চোখে মুখে ছিল স্পষ্ট সন্তান হারানোর ভয়। তো কেটিকে যখন তার রুম দেখানো হয় তখন সে তার সাজানো রুম দেখে আবেগী হয়ে পড়ে। এটা দেখে এলিসা স্টিভেন জিজ্ঞেস করে, সে কান্না করছে কেন? তার কি রুম পছন্দ হয়নি? কিন্তু কেটি বলে, তার রুম অনেক পছন্দ হয়েছে। আসলে তার পালিত মা বাবার বাড়িতে তার জন্য আলাদা কোনো রুম ছিল না। এটা শুনে স্টিভেন অনেক রেগে যায়। সে এলিসাকে জিজ্ঞেস করে, তুমি কার কাছে মেয়ে দত্তক দিলে, যে আমাদের চেয়েও অনেক গরিব? কিন্তু এলিসা বলে, তখন তো দেখেছিলাম তাদের 2টো বেডরুম আছে আর আমাদের অবস্থা তো তখন আরও খারাপ ছিল। তাদের ঝগড়া করা দেখে বড় মেয়ে ক্যারোলিন কেটির উপর নাখোশ হয়ে যায়, কারণ সে আসতেই মা বাবা ঝগড়া শুরু করে দিয়েছে। পরের দিন কেটি পার্কে পেন্টিং করছিল। তখন এলিসা তার সাথে আলাপ করে বুঝতে পারে কেটির ক্রিস নামের একজন বয়ফ্রেন্ড আছে আর তার পেন্টিং করতে অনেক ভালো লাগে। এলিসা তখন কেটিকে বুঝায় এই বয়সে যেন বিয়ে না করে আর নিজের স্বপ্নের সামনে যেন কোনো মানুষকে আসতে না দেয়, সে ভালোবাসার মানুষই হোক না কেন। কেটি তখন এলিসাকে জিজ্ঞেস করে, তুমি আমার বয়সে থাকতে কি চেয়েছিলে? এলিসা তখন বলে, তোমাকে। এটা বলেই দুজনে অনেক আবেগী হয়ে যায় আর জড়িয়ে ধরে কান্না করতে থাকে। পরের দিন মা মেয়ে শপিং করে অনেক খুশি হয়ে বাসায় ফিরছিল, কিন্তু তাদের খুশি দেখে স্টিভেন হিংসায় জ্বলতে থাকে।
কারণ কেটি আসার পর থেকে সে শুধু মার সাথে মিশছে, বাবার সাথে মিশার সুযোগই দেওয়া হচ্ছে না। তাই এলিসা বলে, ওকে ফাইন, কালকে থেকে তুমিও সময় পাবে। পরের দিন কথা মতো স্টিভেনকে সুযোগ দেওয়া হয়। সে কেটির ড্রয়িংগুলোর অনেক প্রশংসা করতে থাকে। এমনকি সে তাকে অফার করে এখানে থেকে যেন ড্রয়িং স্কুলে পড়াশোনা করে। কিন্তু কেটি উত্তর দেয়, আমার তো পরের সপ্তাহে চলে যাওয়ার কথা বাড়িতে। স্টিভেন তখন বলে, এটাই তো তোমার বাড়ি। এটা শুনে কেটি ইমোশনাল হয়ে পড়ে আর স্টিভেনকে জিজ্ঞেস করে, তোমরা কেন আমাকে দত্তক দিলে? স্টিভেন তখন জানায় তার কোনো দোষ নেই, যা হয়েছে তার মার জেদের কারণে হয়েছে। সে তো তাকে রাখতে চেয়েছিল, কিন্তু এলিসা নিজের দারিদ্রতার বাহানা করে তাকে দত্তক দিয়েছিল। স্টিভেন তখন প্রমিস করে সে এখন তাকে আর ছাড়বে না। রাতে স্টিভেন কেটিকে একটি বাড়ি নিয়ে যায় আর এক গ্লাস মদ খেতে দেয়। যেটা দেখে কেটি বলে, আমার তো এখনো 18 হয় নাই। তখন স্টিভেন বলে, তোমার 18 হয় নাই এটা কে জানে, তুমি আর আমি ছাড়া? তাই চিল করো আর খাও। তখন কেটি বলে, তার পালিত মা বাবা তো তাকে কোনোদিন মদের কাছে গেস্টেও দেয় নাই। এটা শুনে স্টিভেন বলে, কারণ তার পালিত মা বাবা তাকে পূর্ণ স্বাধীনতা দিতে চায় নাই, যেটা সে একদমই করবে না। তারপর সে কেটিকে অনেক প্রশংসা করতে থাকে, তোমার মতো স্মার্ট সুন্দরী মেয়ে যদি মদ না খায় তাহলে পাপ হবে। বাবার মুখে এত প্রশংসা শুনে কেটিও মদ খাওয়া শুরু করে। তবে গভীর রাতে এলিসার কেটির গোঙানির আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় আর সে বাথরুমে গিয়ে দেখে কেটি অনবরত বমি করছে আর স্টিভেন তাকে সামাল দেওয়ার চেষ্টা করছে। এলিসা তখন স্টিভেনকে গালি দিতে থাকে, তুমি এতটুকু মেয়েকে মদ দিয়েছ? তোমার কি বোধ বুদ্ধি সব শেষ হয়ে গেছে নাকি? এখানেই শেষ নয়। এলিসা সকালে ঘুম থেকে উঠে দেখে স্টিভেন কেটির রুমে ঘুমাচ্ছে। তাই সে স্টিভেনকে দেখে আবার কথা শোনায়, তোমার সমস্যাটা কি? হ্যাঁ, এত বড় মেয়ের রুমে তুমি ঘুমাতে পারো কিভাবে? স্টিভেন তখন বলে, সে নেশাগ্রস্ত হয়ে বুঝতে পারেনি। কিন্তু এলিসা বিশ্বাস করে না, কারণ সে তো তার স্বভাব ভালোভাবেই চিনে। তাই সে এবার স্টিভেনকে বলে সে আর এক মুহূর্ত তার সাথে থাকতে পারবে না, সে আজকেই তার মেয়েদের নিয়ে চলে যাবে। তখন স্টিভেন দেখে কেটি পিছনে দাঁড়িয়ে আছে, তাই সে সব দোষ এলিসাকে দিয়ে কথা শোনায়। সেটা তোমার ইচ্ছা ছিল, যে কারণে আমরা আমাদের বড় মেয়েকে দত্তক দিয়েছিলাম, আর সে আসার সাথে সাথেই তুমি আবার দূরে যেতে চাইছ। এলিসা কেটিকে লক্ষ্য করেনি, তাই সেও বলতে থাকে, তুমি আমাদের মেয়ে বলছো কেন? সে তো আর আমাদের মেয়ে নয় এখন। তখন এলিসা লক্ষ্য করে কেটি পিছনে দাঁড়িয়ে আছে, তাই সে কেটিকে এক্সপ্লেন করতে দৌড়ে যায়। কিন্তু কেটি যা বোঝার বুঝে গেছে। সে মার মুখের সামনে দরজা বন্ধ করে দেয়। এরপর স্টিভেন এলিসাকে জিজ্ঞেস করে, কেটিকে কি করবে? এলিসা তখন বলে, কেটি যথেষ্ট বড় হয়েছে, সে নিজের ব্যাপারে নিজেই সিদ্ধান্ত নিক। এইখানে এলিসা হয়তো সবচেয়ে বড় ভুল করেছিল। চলে যাওয়ার আগে এলিসা কেটিকে বোঝানোর চেষ্টা করে, তুমি স্টিভেনকে যত ভালো মানুষ মনে করো সে কিন্তু ততটা নয়। আমি তাকে হারে হারে চিনি। কিন্তু কেটি তাকে বিশ্বাসই করে না, কারণ সে তো এখন এলিসাকে খারাপ মানুষ মনে করে। তাই সে তার সাথে যেতে মানা করে দেয়। নিরুপায় হয়ে এলিসা দুই মেয়েকে নিয়ে চলে যায়। এলিসা যাওয়ার রাতে স্টিভেন চুলে কালার করে তারপর নিজেকে ক্রিপি ওয়েটে আয়না দেখতে থাকে, যেন সে নিজের রূপে নিজেই মুগ্ধ। পরের দিন সে কেটিকে গান চালানো শেখায়, তবে তার শেখানোর ধরনটা মোটেও বাবার মতো ছিল না। রাতে কেটি স্টিভেনের ছবি আঁকছিল। তখন স্টিভেন বলে, আমি আমার টি শার্ট খুলে ফেলি, তাহলে তুমি আরও ভালোভাবে ছবি আঁকতে পারবে। এতে কেটি একটু আনকমফোর্টেবল হয়ে যায়, তবে সে ছবি আঁকা শেষ করে। এইদিকে এলিসার কাছে ডিভোর্সের কাগজ চলে আসে। সে কাগজ পেয়ে অনেক খুশি হয়ে যায়, তবে সে এটা একবারও ভাবে নাই যে মানুষটা তাকে এত বছর ডিভোর্স দেয় নাই, সে আজকে কেন নিজে থেকে ডিভোর্স পেপার পাঠালো। সে সাথে সাথে পেপারে সাইন করে দেয়। তারপর নিজের জন্য অনলাইন পার্টনার খুঁজতে শুরু করে। এইদিকে স্টিভেন মেয়ের সাথে রোদ পোহানোর বাহানায় তাকে সিডিউস করছিল। কেটিও এটা বুঝতে পেরে নিজেকে সামলে নেই। কয়েকদিন পর স্টিভেন তার মেয়েদের নিতে এলিসার এখানে আসে। তাকে দেখতেই এলিসা বলে, কি ব্যাপার, কিশোর ছেলেদের মতো শরীর দেখে বেড়াচ্ছ যে, আর মাথাতেও তো দেখছি কালার করেছ। তুমি কি নিজেকে 16 বছরের যুবক মনে করো? স্টিভেন তখন উত্তর দেই, বাদ দাও এলিসা, তুমি বুড়ি হয়ে গিয়েছ বলে আমাকেও যে বুড়ো হতে হবে এমন তো কোনো কথা নেই। এরপর স্টিভেন যখন মেয়েদের বাসায় নিয়ে আসে, তখন ক্যারোলিন লক্ষ্য করে বাবার সাথে কেটির অন্যরকম দুষ্টুমি চলছে। স্টিভেন কেটিকে এমনভাবে খাওয়াচ্ছিল যেমন একজন বয়ফ্রেন্ড একজন গার্লফ্রেন্ডকে খাওয়ায়। ক্যারোলিনের তাই মোটেও এটা ভালো লাগছিল না। এইদিকে এলিসা তার পারফেক্ট ডেট খুঁজে পেয়ে যায়। তবে ডেটের সময় সে তাকে জানায় তার 3টা বড় বড় মেয়ে আছে আর একটা সাইকো এক্স জামাই আছে। কিন্তু লোকদের তাতে কিছু আসে যায় না।
3টি মেয়ের সাথে সে এলিসাকে অ্যাকসেপ্ট করে নেই। পরের দিন সে মেয়েদেরকে নিয়ে মাছ শিকার করতে যায় আর মেয়েদের সাথে অনেক সুন্দর সময় কাটায়। এইদিকে স্টিভেন আর কেটি দুজন মিলে বোতলের পর বোতল মদ খেয়ে শেষ করে ফেলে। কেটি তখন জিজ্ঞেস করে, আমাদের মধ্যে এসব কি ঠিক হচ্ছে? স্টিভেন তখন উত্তর দেয়, অবশ্যই ঠিক হচ্ছে। আমিও তোমাকে চাই, তুমিও আমাকে চাও। বাবা মেয়ের মধ্যে অন্যরকম সম্পর্ক শুরু হয়ে গেছে, অথচ বাবা তা বন্ধ করা বদলে উল্টো পুশ করছে। রাতে কেটির খারাপ স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায়। তখন স্টিভেন এসে তাকে সঙ্গ দেয়, কিন্তু এই সঙ্গ অন্য পর্যায়ে চলে যায় আর বাবা মেয়ের মধ্যে যেটা না হওয়ার সেটাই হয়ে যায়। এইদিকে ক্যারোলিন বাবার সাথে ঝগড়া করে দরজা বন্ধ করে দেয়। স্টিভেন তখন হুমকি দিতে থাকে, ক্যারোলিন দরজা খোল, নয়তো আমি দরজা ভেঙে ফেলবো বলছি। আমি 1 থেকে 3 পর্যন্ত গুনবো, এর আগে যদি না খুলিস তাহলে আমি সত্যি সত্যি দরজা ভাঙব। এই বলে সে 1-2 গুনতে শুরু করে। তখন ক্যারোলিন বাধ্য হয়ে দরজা খুলে। তবে সে দরজা খুলেই এলিসার কাছে চলে আসে। গাড়ি থেকে নামার সময় ক্যারোলিন বলে, তুমি বয়ফ্রেন্ড নিয়েও অনেক মজাটি আছো, আর ওইদিকে অনেক বড় ঘটনা ঘটে গেছে। তখন এলিসা জিজ্ঞেস করে, কি ঘটেছে? কিন্তু ক্যারোলিন এবার কথা ঘোরানোর চেষ্টা করে, কিন্তু এলিসার জোরাজুরিতে সে বলে দেয়, কেটি প্রেগনেন্ট। এলিসা তখন আশ্চর্য হয়ে জিজ্ঞেস করে, কেটি? কার বাচ্চা? ক্রিসের? ক্যারোলিন বলে, না, বাবাই হচ্ছে বাবা। এটা শুনে এলিসা বলে ওঠে, কি বললে? বাবাই বাবা মানে কি? ছোট মেয়ে জেনা তখন বুদ্ধি করে বলে, না মা, সে মজা করছিল। এলিসা তখন বারবার জিজ্ঞেস করতে থাকে, তুমি কি বলছিলে সেটা আমাকে ভালোভাবে বলো। কিন্তু ক্যারোলিন এবার বলে, জেনা ঠিকই বলেছিল, আমি মজা করছিলাম। এলিসা তখন একটু স্বস্তি পায়। কিছুক্ষণ পর এলিসা কেটিকে কল করে জিজ্ঞেস করে, তুই যে প্রেগনেন্ট এটা মা বাবা জানে? কেটি উত্তর দেয়, হ্যাঁ জানে। আর ক্রিসকে জানিয়েছিস? কিন্তু কেটি তখন নানা বাহানা করে কল কেটে দেয়, কারণ সে এখন স্টিভেনের সাথে রোমান্সে ব্যস্ত। পরের দিন স্টিভেন ক্যারোলিনের ডায়েরি এলিসাকে দিয়ে যায়, আর সে বারবার এলিসাকে জোর দিয়ে বলে সে যেন ডায়েরিটা পড়ে। এলিসা তখন বলে, আমি কেন মেয়ের ডায়েরি পড়তে যাব? কিন্তু স্টিভেন বলে, ক্যারোলিন ডায়েরিতে এমন কিছু লিখেছে যা তার জানা দরকার। এরপর এলিসা যখন ডায়েরি পড়ে সে পাগলের মতো হয়ে যায়, কারণ সেখানে লেখা ছিল কেটি তাকে আর বোন ডাকতে দিচ্ছে না, সে তাকে মা ডাকতে বলছে, আর বাবাও কেটিকে শর্ট মা ডাকতে বলছে। এটা শুনে সে তার বয়ফ্রেন্ডকে নিয়ে স্টিভেনের কাছে চলে যায় আর তাকে গালাগালি মারধর শুরু করে দেয়। কি হবে পারলি তুই এটা করতে? সে তোর নিজের মেয়ে। কিন্তু স্টিভেন উল্টো বলে, তাহলে তুই আমাকে শেখাবি আমি কাকে ভালোবাসবো কাকে নয়? এলিসা তখন তাকে মারধর করে বলে, তুই একটা পশু বরং তোর থেকে ভালো। আমার হাতে এখন একটা বন্দুক থাকলে তোকে এখনই মেরে ফেলতাম। এখন থেকে আমার মেয়ে থেকে তুই দূরে থাকিস। তুই যদি তাকে আরও একবার টাচ করেছিস তো আমি তোকে সত্যি সত্যি মেরে ফেলবো। এরপর এলিসা এই ডিটেকটিভের কাছে পরামর্শ চায়, এখন মেয়েকে বাঁচাতে সে কি করবে। কিন্তু ডিটেকটিভ বলে, তারা দুইজনই জেলে যাবে, কারণ মেয়ে নিজেও এখন 18 বছর হয়ে গেছে। তুমি এক কাজ করো, তুমি ক্যারোলিন আর জেনাকে নিয়ে যত দূর পারো সেফ জায়গায় চলে যাও, পরেরটা আমি দেখছি। যদি কেটি স্বীকার করে তাকে ভিকটিম বানানো হয়েছে তাহলে সে বাঁচবে, নয়তো দুজনই অন্যায় করেছে। পরের দিন ডিটেকটিভ আইনি নোটিশ নিয়ে স্টিভেনের কাছে যায়, যেখানে লেখা ছিল এখন থেকে স্টিভেন এলিসা আর তার মেয়ের ধারে কাছেও যাবে না। যদি যায় তাহলে তারা আইনি ব্যবস্থা নিতে পারবে। এটা শুনে স্টিভেন অনেক রেগে যায় আর এলিসাকে শিক্ষা দিতে রেগে মেগে যেতে থাকে। কেটি তাকে বাড়া দেওয়ার চেষ্টা করতে থাকে, কিন্তু স্টিভেন আর শুনে না। এরপর কি হয় সেটা দেখানো হয় না। এইদিকে কেটি তার বাবাকে তাদের বিয়েতে আসতে বলে, কিন্তু তার বাবা যাতে মানা করে দেয়, কারণ তার এই সম্পর্ক মোটেও ঠিক লাগছে না। কেটি তখন জিজ্ঞেস করে, কেন বাবা, ভালোবাসা কি অন্যায়? স্টিভেনের মা তো আমাদের সম্পর্ক নিয়ে অনেক খুশি, তাহলে তোমরা কেন নও? তোমরা কি আমাকে ভালোবাসো না? মেয়ের ইমোশনাল ব্ল্যাকমেলের কাছে হার মেনে তাদেরকে বিয়েয় উপস্থিত থাকতেই হয়। একবার চিন্তা করুন, পালিত বাবা মেয়ে বিয়ে দিচ্ছে আসল বাবার সাথে। ব্যাপারটা কি অদ্ভুত আর বিচ্ছিরি। কেটি স্টিভেন বাদে সবার মুখে ছিল লজ্জা আর অনুতাপের ছাপ। তবে এই প্রেমিক পুরুষ স্টিভেনের আসল রূপ আবার বেরিয়ে আসে যখন সে বাবা হলো। সে বাচ্চার কান্না সহ্য করতে না পেরে দূরে ফেলে রাখে। কেটি যেতে চাইলে তাকেও যেতে দেয় না। এটা নিয়ে দুজনের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়ে যায়। তখনই জোরে জোরে কেউ দরজায় নক করে। দরজা খুললে পুলিশ তাদেরকে বলে অসামাজিক আর নীতিবিরুদ্ধ কাজের জন্য তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হচ্ছে। কেটি তখন বলতে থাকে, আমাকে গ্রেপ্তার করবেন না, আমার ছোট বাচ্চা আছে। কিন্তু অফিসার কেটিকে বলে, চিন্তা করবেন না, আপনার বাচ্চার খেয়াল রাখার মানুষও আছে।
কেটি তখন স্টিভেনকে জিজ্ঞেস করে, তারা আমার বাচ্চার সাথে কি করবে? স্টিভেন তখন অদ্ভুত উত্তর দেয়, যা খুশি তাই করুক, তাতে আমার কি। এটা হলো বাবার নমুনা। গ্রেপ্তার করার পর কয়েকদিনের মধ্যে কেটি রেহাই পেয়ে যায়। তবে তার কাছে তার বাচ্চাকে দেওয়া হয় না। বাচ্চা ছিল স্টিভেনের মার কাছে, মানে তার দাদির কাছে। তাই কেটি বাচ্চার জন্য কান্না করতে থাকে। কিন্তু তার বাবা তাকে সান্ত্বনা দেয়, চিন্তা করো না, স্টিভেনের মা তার ঠিকই যত্ন নেবে। রাতে কেটি বাবাকে জিজ্ঞেস করে, বাবা, আমি কি খুবই ভয়ঙ্কর কিছু করে ফেলেছি? বাবা উত্তর দেয়, না সোনা, ভালোবাসা তো অন্যায় না, তুমি তাকে ভালোবেসেছিলে। তবে এই ভালোবাসা ঠিক নয় এটা বোঝানোর দায়িত্ব তার ছিল, কিন্তু সে এটার উল্টো সুযোগ নিল, শয়তান একটা। এইদিকে এলিসাও কেটিকে কল করছিল, কিন্তু কেটি বারবার কেটে দেয়। তাই এলিসা টিভিতে গিয়ে কেটির কাছে ক্ষমা চায় আর স্বীকার করে যে স্টিভেন তাকেও 15 বছর বয়সে ভিকটিম বানিয়েছিল। যতক্ষণে সে বুঝেছিল ততক্ষণে অনেক দেরি হয়ে গেছিল। কেটিও এটা শুনে নিজের ভুল বুঝতে পারে, কিন্তু এখন তো আর করার কিছু নেই। এরপর স্টিভেনও কয়েকদিন পর জেল থেকে ছাড়া পেয়ে যায়। ছাড়া পেয়ে সে সোজা কেটির বাসায় আসছিল, কিন্তু কেটি তাকে আসতে মানা করে দেয় আর এটাও বলে সেও বুঝতে পেরেছে তারা অন্যায় করেছে, তাই সে যেন আর তার সাথে দেখা না করে। এটা শুনে স্টিভেন অনেক রেগে যায় আর নিজের ব্যাগপত্র ছুঁড়ে ফেলে দেয়। তারপর সে গ্রামের বাড়িতে চলে যায়। সেখানে গিয়ে সে মাঝরাতে শিশু বাচ্চাকে নিয়ে নিজের রুমে ঢুকে দরজা বন্ধ করে দেয়। তারপর কিছুক্ষণ পর রুম থেকে বার হয়ে কান্না করতে থাকে। এর মানে সে নিজের বাচ্চাকে মেরে ফেলেছে। তারপর সে গান নিয়ে বের হয়ে পড়ে। এইদিকে ডিটেকটিভ এলিসাকে কল করে সাবধান করে দেয়, তোমার আর মেয়েদের জীবনে ঝুঁকি আছে, তাই যত দ্রুত পারো বাসা থেকে অন্য জায়গায় যাও। তাই এলিসা দ্রুত মেয়েদের নিয়ে এরিকের বাসায় চলে যায়। সেখানে গিয়েও তার ভয় কমে না। সে ক্যারোলিনকে জিজ্ঞেস করে, কেউ কি আমাদের ফলো করছিল? কিন্তু ক্যারোলিন বলে, না তো। এলিসা তখন একটু স্বস্তি পায়। অন্যদিকে স্টিভেন কেটির বাসার সামনে গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। কেটি আর তার বাবা যখন বার হয় তখন সে তাদের পিছু পিছু ফলো করতে থাকে। তারপর সুযোগ বুঝে কেটি এবং তার বাবা দুজনকে শ্যুট করে মেরে ফেলে। তারপর সে সেখান থেকে পালিয়ে যায়। কিন্তু যেতে যেতে সে দেখতে পায় রাস্তায় ব্যারিকেড দেওয়া। সে এখন বুঝে ফেলে সে এখন ধরা পড়ে যাবে, তাই সে নিজেকে নিজেই শ্যুট করে মেরে ফেলে। এলিসার কাছে যখন কেটির মৃত্যুর সংবাদ যায় তখন সে প্রচণ্ড ভেঙে পড়ে। তার চেয়েও বড় ব্যাপার, সে এই ঘটনাগুলো কীভাবে মেয়েদের জানাবে সেটা নিয়ে চিন্তা হচ্ছে। কিন্তু মেয়েরা যখন আসে তখন সে সিদ্ধান্ত নেই, বাবার এসব অপকর্ম মেয়েদের অবশ্যই জানাতে হবে। তারপর সে মেয়ে দুজনকে ডেকে বলে, শোনো মা, আমি তোমাদের যা বলতে চাইছি সেটা অবিশ্বাস্য হলেও তোমাদের বিশ্বাস করতে হবে। তোমাদের বাবা ক্ষমার অযোগ্য অনেক পাপ করেছে, তার কারণে তোমরা এখন আর কেটিকে দেখতে পাবে না, বাবাকেও আর দেখতে পাবে না। ক্যারোলিন তখন জিজ্ঞেস করে, আর কেটির বাচ্চা? এলিসা তখন বলে, সেও কেটির সাথে স্বর্গে আছে। এটা শুনে ক্যারোলিনও কান্না করে দেয়। একদিন জঙ্গলে হাঁটতে হাঁটতে ক্যারোলিন মাকে জিজ্ঞেস করছিল, আচ্ছা মা, বাবা কি স্বর্গে যাবে? কিন্তু এলিসা বলে, কখনো না, স্বর্গ তার মতো শয়তানদের জন্য না। ক্যারোলিন তখন আবার জিজ্ঞেস করে, আর কেটি? এলিসা বলে, অবশ্যই, সে অবশ্যই স্বর্গে যাবে, কারণ সে কি করছে সে সেটা জানত না। বলতে গেলে সে এক প্রকার নিষ্পাপ ছিল। এরপরের দৃশ্যে এরিক আর এলিসার বিয়ে হয়ে যাচ্ছিল। আর এই স্যাড অ্যান্ড হ্যাপি এন্ডিংয়ের মধ্য দিয়েই মুভির গল্প এখানে শেষ হয়ে গেল। যাদের সাথে এই ঘটনা ঘটেছিল তাদের ছবি আমি স্ক্রিনে শেয়ার করে দিচ্ছি।